আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টার থেকে আজকে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে সৃজনশীল প্রশ্ন দুইটা কুমিল্লা বোর্ডে 2023 সালে আসছে। প্রথম সৃজনশীল প্রশ্নটার দিকে এখানে তাকাও। এখানে দেখো প্রথম সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এ একটা যৌগ যার সাথে পানি বিক্রিয়া করে, দেখো তো কি দেওয়া আছে, এ প্লাস H2O। তাহলে এ যৌগটার সাথে পানি বিক্রিয়া করে বি একটা যৌগ, দেখো এইখানে হচ্ছে বি, আর এইখানে প্রভাবক হিসাবে নেওয়া হয়েছে ফসফরিক অ্যাসিড H3PO4। আবার এ থেকে সি একটা যৌগ, দেখো এ থেকে সি একটা যৌগ, এইখানে ব্র্যাকেটে লেখা আছে এ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। দেখো এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তা অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, রাইট? কারণ কার্বন যে কটা, হাইড্রোজেন তার দ্বিগুণ পরিমাণ। তো এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে কোনটা বলো তো? 3 কার্বন বিশিষ্ট C3H6। তার মানে এটা হচ্ছে প্রোপিন। এটা কি? প্রোপিন, C3H6। ওকে, এরপরে সি হচ্ছে পলিমার, এটা পলিমার, আর এটা হচ্ছে প্রোপিন। ওকে, এখন দেখি এখন কি বলছে আমাদের এখানে প্রশ্নটা পড়ে দেখো। প্রথম বলছে সঞ্চরণশীল ইলেকট্রনটা কি। দেখো সঞ্চরণশীল ইলেকট্রন হচ্ছে ধাতব যে যৌগগুলো, ধাতব যে বন্ধন থাকে, ধরো এক টুকরা ধাতুর অ্যালুমিনিয়াম, তো অ্যালুমিনিয়াম এভাবে থাকে। দেখো এই অ্যালুমিনিয়াম, প্রতিটা অ্যালুমিনিয়াম করে 3টা করে ইলেকট্রন ত্যাগ করতে পারে, 3+ হইতে পারে, এটা 3+, এটা হচ্ছে একখণ্ড ধাতব টুকরা, এখানে হাজার হাজার পরমাণু থাকে। তো এই যে 3টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 3টা ইলেকট্রন এভাবে সঞ্চরণশীল থাকে মূলত। আর এই যে পজিটিভ, এগুলোকে বলা হবে পারমাণবিক শ্বাস। এই পারমাণবিক শ্বাসগুলো এই ইলেকট্রনের মাঝে ডুবে থাকে। এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রন, এগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। আর এই মুক্ত ইলেকট্রনের ফলেই বিদ্যুৎ প্রবাহ চলে ধাতব টুকরার মধ্যে। যেমন একটা তামার টুকরা, দেখো তামার এই প্রান্ত থেকে বিদ্যুৎ এই প্রান্তে যায় কিভাবে? এর ভিতরে মুক্ত ইলেকট্রন আছে, এই যে ফোঁটা ফোঁটা দেওয়া, এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। তো এই যে সঞ্চরণশীল ইলেকট্রন, এগুলোই হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। ওকে, এরপরে খ নম্বরটার দিকে তাকাও। দেখো তো খ নম্বর কি বলছে। এখানে খ নম্বর বলছে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন। দেখো দ্বিতীয় প্রধান শক্তি স্তরে, তাইলে প্রথমে হচ্ছে একটা পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমরা জানি n = 2, রাইট? তা n = 2 হলে এটা কিন্তু 3 নম্বর চ্যাপ্টারে, যদিও তো এল এর মান কত হবে? এল এর মান 0 থেকে শুরু করে এই n এর মান যা তার 1 পর্যন্ত, তাহলে 0 1। দেখো 0 1 পর্যন্ত কেন গেলাম? কারণ এটা তো 2, তাহলে 2 হলে 1 পর্যন্ত যাবে। n এর মান যদি 4 হয়, তাহলে এল এর মান হবে এই যে 4, তাহলে 0 থেকে শুরু করে 1 কম 3 পর্যন্ত, মানে 0 1 2 3 পর্যন্ত যাবে। ক্লিয়ার? তো যেহেতু n এর মান, এইখানে দ্বিতীয় শক্তি স্তরের কথা বলছে, দ্বিতীয় শক্তি স্তর মানে n এর মান 2, এল এর মান 0 1, 4টা অরবিটাল পড়েছে আমরা s p d f। দেখো এই 4টা অরবিটালের এর মান 0 1 2 3, তাহলে যেহেতু এটাগুলোকে বলা হয় এল এর মান, যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান 0 1, তো 0 1 বিশিষ্ট অরবিটাল হচ্ছে s আর p, এই যে 2s 2p, এখানে 2dর কোনো অস্তিত্ব নাই। ক্লিয়ার? এটা ছিল আমাদের খ নম্বর। এরপর গ নম্বর প্রশ্নটার দিকে তাকাও। দেখো তো গ নম্বর কি বলছে। গ নম্বর এখানে বলছে যে উদ্দীপকের এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা বিক্রিয়ার মাধ্যমে বর্ণনা করো। দেখো এ হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা জানি যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এই 3টার ভিতরে অ্যালকিন আর অ্যালকাইন এই দুইটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এগুলো কিভাবে পরীক্ষা করবা?
তো এ নাম্বার হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে প্রোপিন। এটাকে আমরা যদি এইভাবে লিখি যে CH3 CH, এইখানে ডাবল বন্ড দিয়ে দিই CH2। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে অ্যালকিন। তো এটার সাথে তুমি যদি ব্রোমিনের পরীক্ষা করো, ব্রোমিনের বিক্রিয়া দাও, তা ব্রোমিনের বিক্রিয়া করলে ব্রোমিনের যে লাল বর্ণ এটা বিনষ্ট হয়ে যায়, তাহলে এইখানে ডাইব্রোমো প্রোপেন হয়ে যাবে। দেখো তাহলে CH3, এই যে একটা বন্ড আছে না, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে যাবে। তো একটা বন্ড যদি ভেঙে যায়, দেখো তো কি হয়, CH, এই যে একটা বন্ড যদি থাকে CH2, তাহলে এই পাশে একটা হাত খালি, এই পাশে একটা হাত খালি। দেখো এই বন্ডটা ভেঙে গিয়ে এইখানে একটা হাত খালি, এইখানে একটা হাত খালি হয়ে যাবে। এই দুই হাতের সাথে দুইটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে, ব্রোমিন। ওকে, তাহলে এই কয়টা ব্রোমিন? দুইটা, তাহলে ডাইব্রোমো প্রোপেন বলতে পারি আমরা এটাকে। তা এই যে ব্রোমিনের লাল বর্ণ এটা বিনষ্ট হয়ে যাবে, এটা একমাত্র এই যে অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকাইন কীরকমের? CH3, এই যে C, 3টা বন্ড CH, দেখো এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের প্রোপাইন, এইটার সাথে যদি তুমি ব্রোমিনের বিক্রিয়া করাও, তাও কিন্তু এইখানে কয়টা হাত খালি হয়ে যাবে? 4টা হাত খালি হয়ে যাবে, কারণ এইখানে দুইটা বন্ড ভাঙলে দুইটা করে হাত খালি হয়ে যাবে। তাহলে এরকম হবে CH3 C, একটা বন্ড থাকবে CH, এইখানে দুইটা হাত খালি, এইখানে দুইটা হাত খালি। তো এই 4টা হাতের সাথে 4টা ব্রোমিন যুক্ত হয়ে যাবে, এই যে ব্রোমিন, ব্রোমিন, আর এইখানে একটা ব্রোমিন। তাও কিন্তু এই ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়ে যাবে। তাহলে অ্যালকিন অথবা অ্যালকাইনের ক্ষেত্রে ব্রোমিনের বিক্রিয়া দিলে লাল বর্ণ বিনষ্ট হয়ে যায়। আর একটা বিক্রিয়া আছে, আর অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু এই লাল বর্ণ বিনষ্ট হয় না, ওখানে কোনো বিক্রিয়া হয় না। তাহলে আরেকটা বিক্রিয়া হচ্ছে, এই যে অ্যালকিন, এইটার সাথে তুমি যদি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ, সেটা উপস্থিতিতে যদি বিক্রিয়া করো, দেখো ওইটা গোলাপি বর্ণ, তো পানির সাথে বিক্রিয়া করবা, করলে এইখানে পটাশিয়াম যে পার ম্যাঙ্গানেট, এইটা বিক্রিয়া করলে এইখান থেকে একটা জায়মান অক্সিজেন উৎপন্ন হয়, এই যে জায়মান অক্সিজেন। তো এই অক্সিজেনটা আর এইখানে আছে H2, এইখান, তাহলে এটা এই অক্সিজেনটা এটার সাথে মিললে কয়টা অক্সিজেন হয়? টোটাল 2টা, আর 2টা হাইড্রোজেন। তো একটা অক্সিজেন একটা হাইড্রোজেন বলতে পারবো একটা OH মূলক, তাহলে 2টা OH মূলক বলতে পারবো আমরা, যে এই অক্সিজেনটা আর এই এখনও পানি মিলে। তখন এই বন্ধনটা যখন ভেঙে যাবে, এই যে ডাবল বন্ড, এটা যখন ভেঙে যাবে, তখন যৌগটা এরকম হয়ে যাবে যে CH3 CH, এক বন্ড CH2, তখন এইখানে একটা হাত খালি, এইখানে একটা হাত খালি, এই দুইটা OH এইখানে একটা যুক্ত হয়ে যাবে, আর এইখানে একটা যুক্ত হয়ে যাবে। তখন এটাকে গ্লাইকল বলা হয়, এই যে দুইটা OH, এটা কি বলা হবে? গ্লাইকল। তো এটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিন বা অ্যালকাইন। তো অ্যালকিনের ক্ষেত্রেও এই পরীক্ষা দুটো দেওয়া যায়, অ্যালকাইনের ক্ষেত্রেও এই পরীক্ষা দুটো দেওয়া যায়। এভাবে কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়, কিন্তু অ্যালকেনের সাথে বিক্রিয়া দিলে এই ধরনের পরীক্ষা হয় না, আর ওই যে লাল বর্ণ বা গোলাপি বর্ণ বিনষ্ট হয় না। তোমাদের এইখানে কিন্তু অ্যান্সারে দেওয়া আছে, দেখুন স্পষ্ট করে লেখা আছে। এইখানে সবগুলো যে দিছে তা নয়, এই দুইটা বিক্রিয়ার মধ্যে বেশিরভাগই একটা করে বিক্রিয়া দিয়ে দেয়। সবগুলো বোর্ড কোশ্চেন যদি সলভ করো, তাহলে দেখবা বিভিন্ন সবগুলো বোর্ড কোশ্চেনে যে একরকম দিছে তা নয়, কোনোটা দেখবা ব্রোমিনের পরীক্ষা, কোনোটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা। এরপরে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের বি থেকে সি প্রস্তুত সম্ভব কিনা। এখন এই যে বিটা দেখো, তো অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় বলো তো? দেখো তো অ্যালকিনের ক্ষেত্রে ডাবল বন্ড আছে, তাহলে অ্যালকিনের এটা 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, দেখো CH3 CH ডাবল বন্ড CH2, দেখো এটা হচ্ছে অ্যালকিন 3 কার্বন বিশিষ্ট। এইটার সাথে যখন পানি বিক্রিয়া করবে, তা পানির ক্ষেত্রে দুইটা জিনিস পানিকে ভাঙলে পাওয়া যাবে, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা পাওয়া যাবে OH। এটারও একটা হাত, এটারও একটা হাত, ঠিক আছে। যাই হোক, তো এই একটা বন্ড ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? একটা বন্ড ভেঙে গিয়ে CH3 CH, এক বন্ড CH2, তাহলে একটা বন্ড ভেঙে গেলে দুই পাশে দুইটা
হাত খালি হয়ে যাবে। তো এইখানে একটা হাইড্রোজেন আর এইখানে একটা OH, তাহলে এটা একটা অ্যালকোহল হয়ে গেছে। দেখো এই হাইড্রোজেনটা এটার সাথে, তার মানে তুমি এইখানে এই একটা নালকে দুইটা হাইড্রোজেন দিতে পারো, আর এই OHটাকে দিতে পারো এটার সাথে OH। এখন দেখো এটার নাম কি? এইটার নাম হয়ে গেছে প্রোপানল, রাইট? এটা কি হয়ে যাবে? প্রোপানল। তো এইটা থেকে তুমি এইটা প্রস্তুত করতে পারো কিনা দেখো। এই A থেকে C এটা একটা পলিমার, তাহলে অ্যালকিনের এইটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। যেহেতু A থেকে C একটা পলিমার হবে, তার A হচ্ছে প্রোপিন, তাহলে Cটা কি হবে? তাহলে প্রোপিন থেকে যে পলিমার তৈরি করে, এর আগে আমরা বেসিক ক্লাসও দেখাইছিলাম, তারপরে এই বিক্রিয়াগুলোও দেখাইছিলাম যে এইটা থেকে, যাই হোক এটা তো বুঝতে পারছো যে এইখানে অ্যালকোহল হবে, তার মানে এই অ্যালকোহল থেকে প্রোপানল থেকে মূলত এইটা তৈরি করতে হবে আমাদের, এই যে পলিমার। তো এটার নাম হবে পলিপ্রোপিন। কেন পলিপ্রোপিন? কারণ হচ্ছে আমরা জানি প্রোপিনের সাথে CH3 CH ডাবল বন্ড CH2, তো এইটা থেকে কিন্তু এই একটা বন্ড ভেঙে গিয়ে এখানে যদি ধরো 5টা, তাহলে 5টা কিন্তু চেইন আকারে থাকে। এটা দেখাইছিলাম এর আগের বিক্রিয়ায়, ঠিক আছে? এর আগে আমরা যে পর্বগুলো পড়াইছি সেই পর্বগুলো যদি দেখে থাকো তাহলে সেখানে ছিল। তো এটার ক্ষেত্রে n সংখ্যক নিলে এটা এইভাবে হয় বিক্রিয়াটা, CH3 CH এক বন্ড হয়ে যাবে CH2, তখন এইখানে একটা হাত খালি, এইখানে একটা হাত খালি। তখন পরবর্তী আর একটা এরকম যদি প্রোপিন নাও, তাহলে আর একটা এটার সাথে যুক্ত হয়ে যাবে। এভাবে কিন্তু যুক্ত হয়ে বৃহৎ আকারের অণু তৈরি করবে। যাই হোক সেটা আমরা পরে দেখাই। তো তার মানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে আমাদের 3 কার্বন বিশিষ্ট পলিপ্রোপিন তৈরি করতে হবে, এটার নাম হচ্ছে পলিপ্রোপিন। তাই এই পলিপ্রোপিন তৈরি করতে হলে আমাদের এইটা আসতে হবে, এইটা মানে এইটা। তার মানে A থেকে আমরা B তে গেছি, B থেকে আবার A তে আসতে হবে। তাহলে B থেকে A তে আসার একটা সহজ উপায় হচ্ছে, সেটা হচ্ছে এরকমের যে কোনো অ্যালকোহল যদি তোমার কাছে থাকে, তাহলে CH3 CH2 CH2OH অ্যালকোহল, এইটা তুমি যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে H2SO4, তাহলে এইটার ভিতর থেকে এক অণু পানি শোষিত হয়ে যায়, এই OH আর এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে বাকি থাকে কি দেখো তো, CH3 CH, এখানে CH2, তাহলে একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে CH, আর এটা ডাবল বন্ড হয়ে যাবে, এখানে হয়ে যাবে CH2। ক্লিয়ার? তাহলে যে কোনো অ্যালকোহল, এটা প্রোপানল হোক, বিউটানল হোক, অথবা হেক্সানল হোক, হেপ্টানল হোক, তাহলে এক অণু পানি শোষিত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে এক অণু পানি, ঠিক আছে? -H2 দিতে পারো। তো এটা হচ্ছে প্রোপিন। তো আমরা এই A থেকে B তে, আবার B থেকে A তে আসতে পারি, এটা থেকে এটা তৈরি করতে পারি। তো এটাকে এইভাবেও লেখা যায় যে CH2 ডাবল বন্ড CH3, এটাও লেখা যায়। ওকে, তো এটা থেকে আমরা পলিমারটা তৈরি করব। দেখো, তা পলিমারটা তৈরি করার ক্ষেত্রে এখানে দেখো, আমরা যদি এইখানে কয়েকটা অণু লিখি, হ্যাঁ, যে এই একটা প্রোপিন লিখলাম, আবার এটা লিখবো CH2 ডাবল বন্ড CH3, আবার এইখানে একটা লিখবো CH2 ডাবল বন্ড CH3। ক্লিয়ার? তো 3টা লিখলাম। দেখো, যখন এগুলো হাতগুলো খালি হয়ে যাবে, এই যে ভেঙে যাবে, এইটা একটা হাত খালি, এটা একটা হাত খালি, এইটা যখন ভেঙে যাবে, তাও দেখো এই যে এটা একটা হাত খালি, এটা একটা হাত খালি, এটা আমরা এদিকে দিতে পারি। তো এইটা ভেঙে গেল, এই একটা হাত খালি, এই একটা হাত খালি, তো এই হাতের সাথে এই হাতটা এরকম করে বিক্রিয়া করে, আর এটার সাথে এটা বিক্রিয়া করে। এভাবে তুমি যদি এটাকে টান দাও চেইন আকারে, দেখো চেইনটা কোথায় কোথায় গেছে, হ্যাঁ, চেইনটা এখানে গিয়ে এইভাবে এই যে এভাবে এরকম গেছে, দেখো চেইন। তাহলে এই দেখো, এই কার্বনের সাথে এই কার্বন দেখো কোন কোন কার্বন চেইন তৈরি করছে, এইটা এটা 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 পাশে কিন্তু এই যে CH3 এগুলো থেকে যায়। এজন্য এটাকে এইভাবে অনেক সময় লেখে যে CH2 ডাবল বন্ড CH, এইখানে CH3 দেওয়া থাকে। এই ব্র্যাকেট মানে হচ্ছে এটা শাখা হিসাবে, এইটার সাথে শাখা হিসাবে। তখন এইটার একটা হাত ভেঙে গেলে এরকম দেয়, এই একটা।
তো এই বন্ডটা কিন্তু এই কার্বনের না, এই কার্বনের, আর এই বন্ডটাও এই কার্বনের। তখন এটাকে এইভাবে লেখা যায় যে এই CH3 ব্র্যাকেট দেওয়া মানে এটা শাখা হিসাবে থাকবে, এই যে CH2 এক বন্ড CH, আর এখানে একটা থাকবে CH3 যে শাখা হিসাবে। তখন পরে আবার আরেকটা যুক্ত হতে পারে CH2 CH, হ্যাঁ এখানে CH3। তো এইভাবে যুক্ত হতে থাকবে। দেখো এই একটা অণু, এই একটা অণু, আরও যুক্ত হতে পারে CH2 CH, তারপরে এখানে CH3, এটা শাখা হিসাবে। তো তখন আমরা প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করতে পারি। ঠিক আছে, এই যে পলিমারটা হচ্ছে পলিপ্রোপিন। তো এটা আগের পর্বগুলোই আমাদের ছিল যদিও। তাহলে দেখো এটা হয়তোবা তোমরা দেখেই বুঝতে পারো যে এটা হয়তোবা কঠিন হতে পারে, কিন্তু না, আসলে সহজ। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের প্রথম প্রশ্ন। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটার দিকে তাকাও। এখানে কি বলছে দেখো, এইখানে এক্স হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য। তাকে অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য, তার মানে আমরা বলতে পারবো এটা মিথানল, রাইট? তা মিথানল কিভাবে হয়? মিথেন থেকে তো মিথানল হয়, তাহলে মিথেন হচ্ছে CH4, এখানে একটা হাইড্রোজেন কমে যাবে CH3, তারপর তার সাথে একটা OH লাগাই দিলেই মিথানল হয়ে যাবে। আর এটা তো ক্যালসিয়াম কার্বাইড, আর জেড হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন CH4। আচ্ছা যাই হোক, দেখো এখানে প্রথমে ক নম্বরে কি বলছে? ক নম্বরে বলছে কণার গতিতত্ত্ব কাকে বলে। দেখো কণার গতিতত্ত্ব হচ্ছে, আমরা একটা পানির তিনটা অবস্থা থাকে, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয়। দেখো প্রথমে কঠিন। কঠিন যেটা, সেটা হচ্ছে এরকমের বরফের টুকরা। তা এই বরফের টুকরার ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আর গতিশক্তি সবচেয়ে কম। এরপর যদি বলা হয় পানি, এই যে পানি হচ্ছে তরল, তা তরল এটা কিন্তু লিকুইড আকারে থাকে। তো এইটার আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা এর চাইতে একটু কম থাকে। আর যেটা বাষ্প বা গ্যাস বলি, জলীয় বাষ্প, সেটা কিন্তু আরও বেশি, আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে কম আর গতিশক্তি সবচেয়ে বেশি। দেখো এইটার আণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, তারপর এটা একটু কম, তারপর এটা সবচেয়ে কম আণবিক আকর্ষণ শক্তি। আর গতিশক্তি এটা কম, কারণ কাছাকাছি আছে, ছুটোছুটি করতে পারে না অণুপরমাণুগুলো। আর এটা ছুটোছুটি করতে পারে একটু বেশি, এটা আরও বেশি করতে পারে। এই যে আণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এইগুলো নিয়ে পদার্থের তিনটা অবস্থা যে ব্যাখ্যা করা হয়, এটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। ক্লিয়ার? এরপর খ নম্বর প্রশ্নটার দিকে তাকাও। এখানে বলছে C10AH8, এটা একটা উদ্বায়ী পদার্থ। কেন? দেখো এইটাকে তুমি যদি তাপ দাও, তাহলে এটা কঠিন পদার্থ, যেহেতু এটা তাপ দিলে তরল হওয়ার কথা, কিন্তু আসলে তরল হয় না। এটাকে তাপ দিলে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তা এটাকে বাষ্পে পরিণত হয়ে যায়, এই জন্য এটাকে উদ্বায়ী পদার্থ বলা হয়। তাহলে খ নম্বর হচ্ছে এই যৌগটাকে কেন উদ্বায়ী পদার্থ বলা হয়? কারণ এটাকে তাপ দিলে এটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। আচ্ছা এরপরে গ নম্বর দেখো। গ নম্বর এখানে বলছে উদ্দীপকের এক্স থেকে মৃত প্রাণীর দেহ সংরক্ষক তৈরি সম্ভব। এখন দেখো এক্স যৌগটা কি? এক্স যৌগটা হচ্ছে মিথানল। এখন মৃত প্রাণীর দেহ সংরক্ষক পদার্থকে মিথানল বুঝতে হবে। এখন মিথানলের ক্ষেত্রে আমরা জানি যে CHO হচ্ছে কার্যকারী মূলক, কার্বন থাকে একটা, তাহলে মিথানলের ক্ষেত্রে এই কার্যকারী মূলক হবে, কার্বন সংখ্যা আর বাড়ানো যাবে না। তো এই হাতটা খালি আছে, এটাকে একটা হাইড্রোজেন দিয়ে দেবো। তো এটার নাম হচ্ছে মিথানল, আর এটা হচ্ছে মিথানল। তা মিথানল থেকে মিথানল কিভাবে প্রস্তুত করবা? দেখো এখানে প্রশ্ন যদিও উত্তর দেওয়া আছে। দেখো এটা দুইটা পদ্ধতিতে করা যায়। দেখো 3 নম্বর পর্বে আমরা যেটা শিখেছিলাম সেখানে একটা চার্ট দিয়ে দিয়েছিলাম যে অ্যালকোহল থেকে কীভাবে অ্যালডিহাইডে যাওয়া যায়। তার কারণ এটা হচ্ছে অ্যালকোহল, তাহলে CH3OH। তোমার এইখানে যেটা দেওয়া আছে আমরা সেটাকে ব্যাখ্যা করি। এটার সাথে যদি তুমি অক্সিজেনের বিক্রিয়া করাও, প্রভাবক হিসাবে কপার নিতে পারো, আর 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারো, তাহলে এখানে মিথানল তৈরি হয়ে যাবে, CHO, আর পানি তৈরি হয়ে যাবে H2। তো
তো সমতা করার জন্য এখানে 2 দিতে পারো, এখানে 2 দিতে পারো। দেখো সমতাটা করে নিও, সমস্যা নেই। তাহলে দেখো মিথানল থেকে মিথানল, মানে মিথানল বলতে এই যে অ্যালডিহাইড, এটা প্রস্তুত করার জন্য এই প্রসেসটা, অথবা 3 নম্বর পর্ব অনুযায়ী যদি তোমরা লিখতে চাও তাহলে সেখানে কিন্তু আমরা শিখাইছিলাম CH3OH, এইটাকে তুমি সালফিউরিক অ্যাসিড H2SO4 আর পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7, এই দুটো বিক্রিয়া করলে একটা জায়মান অক্সিজেন তৈরি হয়। এই জায়মান অক্সিজেনটা মূলত আর এইখানে 2টা হাইড্রোজেনকে নিয়ে যায়। তো এইখান থেকে যদি 2টা হাইড্রোজেন সরে যায়, কয়টা হাইড্রোজেন থাকে দেখো তো, একটা হাইড্রোজেন থাকে। তো এই অক্সিজেন আর এই OH মিলে, অথবা ধরতে পারো পানি হয়ে যাবে, যাই হোক, তো এইখানে হয়ে যাবে CHO, এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূল্য। আর এইখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও, এরপরে আমরা এইখানে দিতে পারি, পানি তৈরি হবে। দেখো তো এক্ষেত্রেও কিন্তু অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, ক্লিয়ার? কারণ এখানে হাইড্রোজেন গুণে দেখো কয়টা আছে, একটা, দুইটা আর দুইটা, চারটা। এখানে কিন্তু 3টার একটা 4টা। অক্সিজেন কয়টা আছে, একটা, দুইটা। অক্সিজেন কয়টা আছে, একটা, দুইটা, ক্লিয়ার? কার্বন একটা আছে, একটা। তো এই মিথানল থেকে মিথানল প্রস্তুত করা যায়। এটা মিথানল না, ইথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, অ্যালকোহলের যে কোনো গ্রুপ থেকে অ্যালডিহাইডের গ্রুপে যাওয়া যায়। এই বিক্রিয়াটা আমরা 3 নম্বর পর্বে দেখাইছিলাম, ক্লিয়ার? তো এটা পড়তে পারো, অথবা তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেটাও পড়তে পারো, বাকিটা পড়ে নাও। এরপরে ঘ নম্বরটার দিকে তাকাও। ঘ নম্বরে কী বলছে দেখো, এখানে ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের ওয়াই থেকে জেড প্রস্তুত সম্ভব কিনা। এখানে ওয়াই যোগ হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, তাহলে ক্যালসিয়াম কার্বাইড থেকে তুমি মিথেন তৈরি করবে। দেখো তাই ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে মিথেন তৈরি করা যায়, তাহলে ক্যালসিয়াম, এই যে কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি তুমি পানির বিক্রিয়া করাও, তা পানির বিক্রিয়া করলে, এটা কিন্তু আমাদের বইতে আছে, হুবহু দেওয়া আছে। ক্যালসিয়াম কার্বাইড থেকে পানির সাথে বিক্রিয়া করলে এইখানে অ্যালকাইন তৈরি হবে। যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তাহলে ইথাইন তৈরি হয়ে যাবে। এই যে 3টা হাত, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এটা অ্যালকাইন তৈরি হয়ে যাবে, ক্লিয়ার? আর এই যে ক্যালসিয়াম, আর এইখানে এখন এইখানে দেখো তো, এইখানে হাইড্রোজেন আছে, এইখানে এই পানিকে বাংলা হাইড্রোজেন পাবা আর OH পাবা, রাইট? তো এইখানে যদি 2 অণু নাও, তাহলে 2টা হাইড্রোজেন পাবা, 2টা OH পাবা। এই 2টা হাইড্রোজেন মূলত 2টা কার্বনের সাথে চলে যাবে, এই 2টা কার্বন, 2টা হাইড্রোজেন, আর 2টা OH চলে যাবে একটা ক্যালসিয়ামের সাথে। এর জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, এটাকে বলা হয় চুনের পানি। যাই হোক, তো প্রথমে আমাদের কি করতে হবে, অ্যালকাইনে যেতে হবে। অ্যালকাইন থেকে এরপর কোথায় যাবে দেখো, তোমার টার্গেট হচ্ছে মিথেন। তো অ্যালকাইন থেকে তুমি এরপর হাইড্রোজেন সংযোজন দিয়ে ইথেন তৈরি করতে পারো। ইথেন থেকে এরপর ওই যে 3 নাম্বার পর্বের মতো একদম সিরিয়ালভাবে করে যেতে পারো। কারণ ওইখানে 3 নাম্বার পর্বে ছিল এইটার সাথে, এই যে CH ট্রিপল বন্ড, এটার সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যদি করো, তাহলে CH3CH3 একটা অ্যালকেন তৈরি হয়ে যাবে। এই অ্যালকেন থেকে 3 নাম্বার পর্বটা দেখে আসো, যে 3 নাম্বার পর্বটা এখানে দেখা আছে। এই অ্যালকেনের সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবা অথবা ব্রোমিন বিক্রিয়া করবা, তাহলে অ্যালকাইল ব্রোমাইড তৈরি হবে। তার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবা, এই সিরিয়াল অনুযায়ী করতে হবে। তো আরেকটা প্রসেস হচ্ছে, এটার সাথে পানি বিক্রিয়া করে সরাসরি অ্যালডিহাইড পাওয়া যায়, তাহলে ওই প্রসেসগুলো করা লাগে না। এটার সাথে যদি তুমি পানি বিক্রিয়া করে, এখানে দেখো এখানে সবগুলো তোমাদের যে প্রভাবকগুলো লাগবে সবগুলো দেওয়া আছে। তাহলে পানি বিক্রিয়া করলে সরাসরি একটা অ্যালডিহাইড তৈরি হয়ে যায়। অ্যালডিহাইড হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, যেহেতু অ্যালডিহাইড, তাহলে আমরা বলবো CH3CHO। এই যে দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে এরপর কীভাবে প্রস্তুত করবা দেখো, অ্যালডিহাইডের সাথে CH3CHO, এইটার সাথে তুমি যদি এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4 আর পটাশিয়াম ডাইক্রোমেট নাও Cr2O7, এখানে একটা ওই যে জায়মান অক্সিজেন তৈরি হয়ে যাবে, এখানে প্লাস সাইন দিলাম, তো জায়মান অক্সিজেন তৈরি হয়ে যাবে, তখন হয়ে যাবে CH3COOH। দেখো তাহলে অ্যালডিহাইড থেকে আমরা জানি সেম গ্রুপের বা এই যে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, সেখানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি করা যায়। এই বিক্রিয়াটা করাইলেই এই দেখো ইথানোয়িক অ্যাসিড। এরপর অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করা যায়, এটাও 3 নম্বর পর্বে আছে। তখন অ্যালকেন তৈরি হবে, একটা কার্বন কমে যাবে। তো এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিড 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়ে যাবে। আমাদের লাগবেও কিন্তু এই যে জেড যৌগ
মিথেন 1 কার্বন বিশিষ্ট। তাহলে সেই প্রসেসটা হচ্ছে এরকমের যে কোনো অ্যাসিডকে CH3COOH যে কোনো অ্যাসিডকে এই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাবা। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে এখানে সোডিয়াম ইথানোয়েট হয়ে যাবে CH3COOH এর পরিবর্তে এখানে একটা সোডিয়াম বসে যাবে, আর এই হাইড্রোজেনটা এই OH এর সাথে মিলে একটা পানি তৈরি করবে। ক্লিয়ার? এই একটা প্রসেস। দেখো তাহলে আমরা সোডিয়াম এই যে ইথানোয়েট পেলাম, আর একটা প্রসেসই আমরা অ্যালকেন তৈরি করতে পারবো CH3COONA। তো এটার সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা, বাট এইবার তোমাকে প্রভাবক হিসাবে ক্যালসিয়াম অক্সাইড নিতে হবে। নিলে 2 কার্বন বিশিষ্ট এই যে সোডিয়াম ইথানোয়েট আছে 2 কার্বন বিশিষ্ট 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন হয়ে যাবে। 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন একদম চোখ বন্ধ করে এই যে মিথেন তৈরি হয়ে যাবে। আর এই যে সোডিয়াম তারপরে যে বাকি একটা কার্বন, এগুলো সবগুলো মিলে সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এই একটা প্রসেস। তাহলে আমরা Y যৌগ থেকে Z যৌগ কীভাবে প্রস্তুত করলাম, এই যে ক্যালসিয়াম কার্বাইড এটাকে পানির সাথে বিক্রিয়া করলে এলডিআর তৈরি হবে, তারপর এলডিআর থেকে অ্যাসিড তৈরি করবে, যে এলডিআর থেকে অ্যাসিড তৈরি করলাম, অ্যাসিড থেকে আমরা আবার এই প্রসেসে, এটা হচ্ছে আমরা আমাদের 3 নাম্বার পর্বে একদম প্রসেসগুলো সবগুলো দেওয়া ছিল যে কোন যৌগটা থেকে কোন যৌগটা যাওয়া যায়। ওই পর্বটা তোমরা ভালো করে দেখে আসো, দেখবো তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আগামী পর্বে আমরা আবার চট্টগ্রাম বোর্ড 2023-এ যে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।